আসসালামু আলাইকুম। উচ্চারণ সম্পর্কিত আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিসর্গ দিয়ে শুরু করব। বিসর্গ এর উচ্চারণটা কিরকম, যে শব্দের মাঝখানে যদি বিসর্গ থাকে, বিসর্গ থাকলে শব্দের মাঝখানে বিসর্গ থাকলে যে পরবর্তী ব্যঞ্জনকে পরবর্তী ব্যঞ্জনকে দ্বিত্ব করে। কিরকম? তো দেখা যাচ্ছে দুঃখ একটা শব্দ আমরা লিখব, দুঃখ। তাহলে এটি যখন উচ্চারণ করব তখন হবে দুঃখ। দেখুন খ এর সাথে ও হয়েছে, কেন হয়েছে? যে খ কে বিশ্লেষণ করলে খ হসন্ত যুগ স্বরে অ পাচ্ছেন এবং এই স্বরে অ শব্দের শেষে রয়েছে, অর্থাৎ এখানে হবে খ হসন্ত যুগ ও, এবং এই যে অ ও হচ্ছে, এটি কেন হচ্ছে? অন্ত অন্ত অ, অর্থাৎ শেষে অ আছে, এই নিয়মের কারণে কিন্তু এটি হচ্ছে। ফলে বিসর্গ যখন মাঝখানে থাকবে তখন সেটি কি হবে? দ্বিত্ব হবে, পরবর্তী ব্যঞ্জনকে দ্বিত্ব করবে। এবং এক্ষেত্রে অন্য যদি কোনো নিয়ম প্রয়োজন পড়ে তখন সেই নিয়মটিও কিন্তু প্রয়োগ করতে হবে। কিরকম? যে খ এর সাথে অ রয়েছে, এই অটা শেষে রয়েছে, অর্থাৎ অন্ত অ শেষে থাকলে কি হয়ে যায়? ও হয়ে যায়, তাই এখানে ও হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা বিসর্গ ঘোষধ্বনি হয়ের অঘোষরূপ, এখানে 1 নাম্বার নিয়মটা আমরা লিখলাম, এটি 1 নাম্বার নিয়ম। তো 2 নাম্বার নিয়ম, বিস্ময়সূচক অব্যয় শব্দে বিসর্গের উচ্চারণ শোনা যায়। তো 2 নাম্বার যে নিয়ম হচ্ছে বিসর্গযুক্ত, যেমন আহ, এটি যদি বলি তখন আমরা বলি যে আহ। তারপর এরকম বলি বাহ। দেখুন এখানে বিসর্গ ঘোষধ্বনি হয় এর অঘোষরূপ, এটি হচ্ছে 2 নাম্বার। বিসর্গ অঘোষধ্বনি ঘোষধ্বনি হ এর ঘোষধ্বনি হ এর অঘোষরূপ, অঘোষরূপ। যখন আমরা কি করছি, এই বিসর্গকে যখন আমরা এখানে বিস্ময়সূচক অব্যয় শব্দ যখন উচ্চারণ করছি, তাহলে বিস্ময়সূচক অব্যয় শব্দে বিস্ময়সূচক অব্যয় হিসেবে শব্দে যখন আমরা ব্যবহার করছি, এর উচ্চারণ পাওয়া যায়। অর্থাৎ আবেগবাচক যে বাক্যগুলো আমরা লিখি সেখানে কিন্তু আমরা এরকম বলি বাহ। তারপরে হচ্ছে ছি, যখন এরকম বলি তখন বলি ছি। দেখুন হ উচ্চারিত হয়েছে। তারপর আমরা ব্যথা পেলে, কষ্ট পেলে বলি যে উফ, এরকম বলি উফ, তাহলে এখানে উফ। তার মানে যখন আমরা আবেগবাচক শব্দ ব্যবহার করছি তখন কিন্তু এটি দেখা যাচ্ছে হসন্ত এভাবে উচ্চারিত হবে। আর যদি মাঝখানে থাকে তখন সেটি পরবর্তী ব্যঞ্জনকে কি করবে? দ্বিত্ব করবে। যেমন দুঃখ, দুঃখ, উচ্চারণটা হবে দুঃখ, দুঃখ। ফলে এটি আমরা পেলাম। এরপর আমরা দেখব যে ক্ষীয় এর উচ্চারণ। ক্ষীয় এর উচ্চারণ ইতোমধ্যে আমরা পড়ে ফেলেছি। কিরকম? যখন স্বরে অ এর উচ্চারণ এসেছে তখন আমরা পড়ে ফেলেছি। ক্ষীয় এর উচ্চারণ কিরকম? ক্ষীয় এর উচ্চারণ হচ্ছে শুরুতে খ, শুরুতে হচ্ছে খ এর মতো হবে। আবার মধ্যে ও শেষে, মধ্যে ও শেষে কিরকম হবে? যে ক খ এর মতো, ক
খ। তাহলে এখানে আমরা পাচ্ছি কিরকম, ক হসন্ত খ এর মতো। তাহলে আমরা এখন উদাহরণে যাই। শুরুতে খ এর মতো, যেমন ক্ষমা, ক্ষমা। তাহলে এটি হবে খ মা, এই যে খ। কিন্তু যখন আপনি বলছেন যে লক্ষণ, লক্ষণ, তখন কি হচ্ছে, লক্ষণ, ল হচ্ছে লো, কেন হচ্ছে, ল এর সাথে আছে স্বরে অ, এরপর কি রয়েছে, যুক্ত বর্ণ ক্ষীয় রয়েছে। যেহেতু যুক্ত বর্ণ রয়েছে তাহলে এখানে আদ্য স্বরে অ এর নিয়ম পড়েছে, আদ্য স্বরে অ। অর্থাৎ শব্দের শুরুতে যদি আদ্য মানে শুরুতে যদি স্বরে অ থাকে এবং এরপরে যদি যুক্ত বর্ণ থাকে, ক্ষীয় থাকে, তাহলে সেই অ হবে ও। তাহলে এখানে আপনি পাচ্ছেন ল হর্ষন্ত যোগ ও, লো। তাহলে কি হচ্ছে, ও হয়ে যাচ্ছে। ঠিক আছে, লো। তারপরে দেখুন লক্ষণ, লক্ষণ, ফলে আমরা পাচ্ছি লক্ষণ। তাহলে এখানে খ এর পরে আবার কি রয়েছে, অ রয়েছে। তাহলে কি হচ্ছে, লক্ষণ। এটি হচ্ছে মধ্য অ এর নিয়ম। মধ্য অ, মাঝখানে যদি অ থাকে তাহলে এই নিয়মটা হবে যে অ থাকলে ও হবে। আর এখানে কয়টা নিয়ম পড়েছে, এখানে হচ্ছে একটা নিয়ম, এখানে হচ্ছে দ্বিতীয় নিয়ম, আরেকটা নিয়ম পড়েছে, সেটি হচ্ছে এই যে মূর্ধন্য থাকলে দন্তন্য হয়, এটি হচ্ছে 3 নাম্বার নিয়ম। তার মানে একটি শব্দের 3টা নিয়ম পড়েছে। শব্দের শুরুতে অ রয়েছে এবং এই অ এরপরে যেহেতু যুক্ত খ রয়েছে মানে ক্ষীয় রয়েছে, তাই সেটি হবে লো, ল থেকে লো। আর যখন আমরা কি করছি, এই যে খ, যেহেতু ক এর সাথে খ রয়েছে এবং এই খ দেখা যাচ্ছে যে খ হচ্ছে, কারণ এটি মধ্য অয়ের নিয়ম পড়েছে। আর মূর্ধন্য রয়েছে তাই এটি দন্তন্য হয়েছে। 3টা নিয়ম পড়েছে। লক্ষণ, এটি হচ্ছে উচ্চারণ হচ্ছে লক্ষণ। তো লক্ষণ, এই যে মধ্যে থাকলে আমরা পাচ্ছি ক খ এর মতো, এই যে ক্লিয়ার হচ্ছে এখন ক এবং খ এর মতো। কাজেই এটি খেয়াল করতে হবে যে এখানে এই যে মাঝখানে ক খ, কিন্তু শুরুতে কি ছিল, ক্ষমা। দেখুন খ এর মতো, শুরুতে থাকলে খ এর মতো, আর মধ্যেও শেষে থাকলে ক খ এর মতো। এবার আমরা একটি উদাহরণ দেখব যে শেষে থাকলে অধ্যক্ষ। তো শেষে থাকলে কি হয়, অধ্যক্ষ। তাহলে দেখুন অ আছে, অ এর কারণে হচ্ছে ও। তাহলে জফলা আছে, অ এর পর যেহেতু জফলা আছে এই কারণে এটা হলো অ হচ্ছে ও। তারপর ধয়ের সাথে জফলা আছে তাই এটি দিতে হবে ওদ হসন্ত। তারপর ধয়ের সাথে যেহেতু অ রয়েছে, এই অ এর পরে আবার যুক্ত বর্ণ ক্ষীয় রয়েছে, তার মানে যদি ক্ষীয় থাকে অ এর পরে তাহলে সেটি কি হয়, ও হয়। তাহলে অধ্যুক, অধ্যুক, অধ্যুক হলো। তারপর খ রয়েছে, ক্ষীয় রয়েছে, ক্ষীয় থাকার কারণে ক হসন্ত আর খ। তাহলে এই খ এর সাথে ক্ষীয়র সাথে যেহেতু এখানে অ রয়েছে, এটি ভাঙলে কি হবে, ক হসন্ত যুগ স। তাহলে স এর সাথে অ রয়েছে, তাহলে অটা কি কোথায় রয়েছে, শেষে রয়েছে। তাহলে শেষে যদি অ থাকে তাহলে এটি হচ্ছে খো, অধ্যক্ষ। ফলে আমরা এখানে পাচ্ছি অধ্যক্ষ, অধ্যক্ষ। তাহলে এখানে নিয়ম হচ্ছে 1। এটি কিসের নিয়ম, মাঝখানে এই যে এটা একটা নিয়ম। তারপরে এখানে হচ্ছে 2, এখানে 2 হচ্ছে মধ্য অ, মধ্য অ। এটা হচ্ছে আদ্য অ, এটা মধ্য অ।
তারপরে দেখুন এটি হচ্ছে অন্ত অ, তার মানে একমাত্র এই বানানে দেখতে পাচ্ছি তিনটা স্বরে অ এর নিয়ম প্রয়োগ হয়েছে, 1 2, এটা হচ্ছে এটা এটা হচ্ছে 3 কিসের, এই যে এটা হিও থাকলে শেষে থাকলে ক খ, আর এই যে এটি হচ্ছে 4 নাম্বার। এখানে অধ্যক্ষ উচ্চারণের 4টি নিয়ম প্রয়োগ হয়েছে। একটা হচ্ছে শব্দের শুরুতে স্বরে অরোহ থাকলে অ থাকলে ও হবে, আর মাঝখানে যদি স্বরে অর নিয়ম প্রয়োগ হয়, কারণ কি মাঝখানে কেন অ ও হলো, যে এরপরে ক্ষীয় রয়েছে দেখুন শেষে, তাহলে এটা ধ হলো ধো, আর প্রথমে যেহেতু স্বরে আছে এরপর জফলা আছে, তাহলে অ হচ্ছে ও। তারপর আবার খ, খ শেষ, খ এর সাথে অ রয়েছে, তাহলে সেখানে শেষে আমরা ও হয়ে যাচ্ছে, তাহলে 3টা। আর এই যে এখান থেকে আমরা পাচ্ছি এই যে এটা 3 নাম্বারটা, তাহলে 4টা নিয়ম এখানে অ্যাপ্লাই হয়েছে বা প্রয়োগ হয়েছে, ফলে অধ্যক্ষ উচ্চারণটা হবে অধ্যক্ষ, কিন্তু বানানটা কিরকম এরকম, ফলে এখানে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি। তারপর আমরা বর্গীয় জ ইয় এর উচ্চারণটা দেখব। বর্গীয় জ ইয় এটি কিরকম, শব্দের শুরুতে যখন থাকে তখন গ চন্দ্রবিন্দু জফলা, শব্দের শুরুতে, আর গগ এটি হবে শব্দের শেষে, শব্দের শেষে থাকলে কি রকম হবে, গগ এর মতো চন্দ্রবিন্দু। তাহলে এখানে আমরা পাচ্ছি যে কিরকম, আমরা যদি দেখি শব্দের শেষে থাকলে এরকম হবে, শেষে বা মধ্যে কিরকম, যেমন দেখুন বিজ্ঞান। আচ্ছা একটু শুরুতে দিয়ে একটা উদাহরণ লিখি, শুরুতে জ্ঞান, জ্ঞান এটির উচ্চারণ হচ্ছে জ্ঞান। দেখুন আকার কিন্তু এখানে এই আকারটা এটা, তাহলে এই বর্গীয় জয়ের পরিবর্তে কি আসলো, বর্গীয় জ ইয়ার পরিবর্তে এই যে এইটুক আসলো এই পর্যন্ত, আর দন্তন্য তো আগে থেকেই ছিল, ফলে শুরুতে আমরা পাচ্ছি কিসের মতো, এই যে গ চন্দ্রবিন্দু জফলা, গ চন্দ্রবিন্দু জফলা। তারপর মাঝখানে যদি থাকে যেমন বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞান থাকলে কি হবে, বিজ্ঞান, দেখুন বিগ গান, বিজ্ঞান, তাহলে আমরা এখানে পাচ্ছি যে দেখুন এরকম উচ্চারণ হচ্ছে। আর যদি শেষে থাকে বিজ্ঞ, 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 তাহলে বিজ্ঞ, বিজ্ঞ, এখানে চন্দ্রবিন্দু হবে, কারণ কি নাসিক্য হয়েছে, বিজ্ঞ, বিজ্ঞ, তাহলে এই যে গ এবং গ হর্ষন্ত গ চন্দ্রবিন্দু, তাহলে এই যে এখানে পাচ্ছি বিজ্ঞ, ফলে খুব স্পষ্ট যে এটি কিন্তু বর্গীয় জ ইয় এর নিয়ম। যখন আমরা স্বরে অ দিয়ে পড়েছি তখন কিন্তু এটা এসেছিল, যেমন যজ্ঞ, যজ্ঞ, তো বিভিন্ন ভাবে সেটি আসতে পারে, অন্য নিয়মের সাথেও কিন্তু এটি জানতে হবে। শুরুতে থাকলে কি হবে, যে গ এর সাথে শুধু জফলা হবে, আর 2বার গ হবে কখন, যখন সেটি মধ্যে থাকবে আর শেষে থাকবে। এরপর আমরা স্নটা দেখব, যে মূর্ধন্য ষ, তাহলে এখানে কি হবে, মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ যোগ ন, এটা হচ্ছে এটা, তাহলে এখানে মূর্ধন্য ষ ও ন
স্বতন্ত্রভাবে উচ্চারিত হবে। কিরকম? যেমন তৃষ্ণা, দেখুন এখানে কি হচ্ছে, যখন আমরা পাচ্ছি তৃষ্ণা, তাহলে ত্রি মূর্ধন্য ষের উচ্চারণ তালব্য ষ, ত্রিশ, আর এখানে হচ্ছে না, ত্রিশ না। কেন হলো আপনি দেখুন, মূর্ধন্য ষ থাকলে তালব্য ষ হয়, আর এখানে মূর্ধন্য ষ এর সাথে কি রয়েছে? মূর্ধন্য থাকলে, মূর্ধন্য দন্তন্য এর উচ্চারণে আমরা পড়েছি মূর্ধন্য থাকুক আর দন্তন্য থাকুক, এখানে হবে দন্তন্য, আর আকারটা কিন্তু আগে থেকেই ছিল। ফলে আমরা তৃষ্ণা শব্দটি উচ্চারণটা এরকম পাচ্ছি, তৃষ্ণা, যেহেতু থামছি তাই সেখানে একটি হসন্ত রয়েছে, তৃষ্ণা। এরপর আমরা আরেকটা দেখব যে কৃষ্ণ, কৃষ্ণ, এটি হবে কৃষ্ণ, নয়ের সাথে অ রয়েছে, নয়ের সাথে এখানে মূর্ধন্য ষ হসন্ত যুগ ন, এই নয়ের সাথে অ রয়েছে, যেহেতু মূর্ধন্য তাই এটি হবে দন্তন্য, আর অ থাকার কারণে এই অ হবে ও, ফলে এটি হয়ে যাবে কৃষ্ণ। এরপর আমরা আরেকটা নিয়ম দেখব, সেটি হচ্ছে হ এর সাথে যুক্ত বর্ণ। এটি অনেক সময় আমাদের ঝামেলা তৈরি করে, কিরকম? হ আর দন্তন্য নাকি হ আর মূর্ধন্য। তো এর উচ্চারণ হচ্ছে ন এর মহাপ্রাণ রূপ, ন দুইবার উচ্চারিত হয়। তাহলে যখন আমরা পাচ্ছি যে এটি ন এর মহাপ্রাণ রূপ, মহাপ্রাণ রূপ, যেমন অপরাহ্ন, 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 প্রথমবার মহাপ্রাণ, দ্বিতীয়বার প্রথমবার অল্প প্রাণ, তাহলে প্রথমবার এখানে লিখে নেই, দুইবার উচ্চারিত হয়। তাহলে প্রথমবার হচ্ছে, আমরা যদি খেয়াল করি, অপরাহ্ন, প্রথমবার হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয়বার মহাপ্রাণ, ফলে এখানে আমরা পাচ্ছি। তাহলে আমরা উচ্চারণটা দেখব যে অপরাহ্ন, তাহলে অপ, দেখুন প এর পর আকার রয়েছে, তাহলে যদি প কে ভাঙি, প হসন্ত যুগ স্বরে অ, স্বরে অ এর পর যদি কার থাকে, তাহলে সেই স্বরে অ কি হবে? এই স্বরে অ ও হবে, তার মানে অপ। তাহলে অপ রান, অপরান, যেহেতু থামছি তাই সেখানে আমরা কি দিচ্ছি? অপরান, সেখানে আমরা যে হসন্ত দিচ্ছি, অপরাহ্ন, অপরাহ্ন, অপরাহ্ন। তারপর চিহ্ন, চিহ্ন, আবার যদি এখানে লিখি চিহ্ন, চিহ্ন, ঠিক এরকম ভাবে হবে। তারপর আমরা আরেকটি বিষয় লিখব, যেমন ব্রাহ্মণ, ব্রাহ্মণ, এটি ম এর মহাপ্রাণ রূপ, এতে ম দুইবার উচ্চারিত হয়। তারপর
এটি ম এর মহাপ্রাণ রূপ। দুইবার উচ্চারিত হয়। তাহলে আমরা যখন ব্রাহ্মণ শব্দটা লিখি তখন প্রথমবার অল্প প্রাণ, অল্প প্রাণ মানে হচ্ছে বাতাসের আধিক্য কম থাকবে। দ্বিতীয়বার হচ্ছে মহাপ্রাণ। তাহলে এখানে আমরা কিভাবে পাচ্ছি, যেমন ব্রাহ্মণ, তাহলে হবে ব্রাহ্মণ, ব্রাহ্মণ। তাহলে এটি হচ্ছে MHO, এর উচ্চারণটা হবে ব্রাহ্মণ। এরকম ব্রাহ্মণ। এরপর আমরা দেখছি যে ব্রহ্ম, 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 তাহলে হবে ব্রহ্ম। দেখুন ব্র হচ্ছে ব্র, এটি স্বরে এর নিয়ম। যেহেতু বয়ের সাথে রফলা যুক্ত রয়েছে এবং বয়ের সাথে কিন্তু অ রয়েছে, তাই এই অ থাকার কারণে ব্র হয়ে যাচ্ছে ব্র। তারপর ব্রহ্ম, যেহেতু দুইবার উচ্চারিত হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ব্রহ্ম। তাহলে যখন এরকম আমরা পাচ্ছি হ এ ম, এটাকে ভাঙলে হবে হ হসন্ত যোগ ম, যুক্ত বর্ণ এটা। ফলে এখানে আমরা পাচ্ছি যে ম এর দুইবারিত উচ্চারিত রূপ। তারপর হ এর সাথে যখন ব, হ যুক্ত বর্ণ, এটি অন্তস্থ বয়ের মহাপ্রাণ রূপ। উচ্চারণ হয় ও এর মতো। এটি অন্তস্থ ব এর মহাপ্রাণ রূপ। অন্তস্থ ব এর মহাপ্রাণ রূপ, উচ্চারণ হয় ও এর মতো। উচ্চারণ হয় ও, VH এর মতো। তাহলে খেয়াল করতে হবে যে হয়ের সাথে যখন ব যুক্ত বর্ণ থাকবে তখন ও হয়ে যাবে এবং ভয়ের মতো উচ্চারণ হবে। কিরকম, যেমন তাহলে এটি কি হবে, জিহ্বা, VHA, জিহ্বা। তারপর তাহলে এটি হবে আহ্বান, আহ্বান। দেখুন ও এর মতো, আহ্বান, ও ভি, ও আর VH, ভি এর ভয়ের মতো হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি আহ্বান। তারপর এখানে যেহেতু থেমে যাচ্ছি হসন্ত হচ্ছে জিহ্বা, জিহ্বা, জিহ্বা। ফলে এই যে ও এবং ভ, এটি হচ্ছে ভাইটাল পয়েন্ট, এর মতো থাকবে। যখন হয়ের সাথে জফলা থাকবে
আরেকটি নিয়ম আমরা দেখব যে হয়ের সাথে জফলা। আরো গুরুত্বপূর্ণ তিনটি নিয়ম আছে, যে বফলা, মফলা, রফলা। তো আমরা আগে ছোটগুলো শেষ করছি। হয়ের সাথে জফলা যখন থাকছে, এটি অন্তস্থ জয়ের মহাপ্রাণ রূপ, উচ্চারণ জ ঝয়ের মতো। তাহলে উচ্চারণ হচ্ছে উচ্চারণ জ জ এবং ঝ। জ এবং ঝ এর মতো। তাহলে এটি অন্তস্থ জয়ের মহাপ্রাণ রূপ। অন্তস্থ জ এর মহাপ্রাণ রূপ। এটার চেয়েও জরুরি হচ্ছে উচ্চারণটা কিরকম। উচ্চারণটা হচ্ছে এই যে বর্গীয় জ হসন্ত আর ঝ এর মতো। যেমন অসহ্য যদি বলি, এখানে আমরা যদি বলি ঐতিহ্য, ঐতিহ্য, দেখুন দেখে তো মনে হচ্ছে হ, কিন্তু উচ্চারণ কি ঝ। ঐতিহ্য কিরকম, তাহলে ওই থাকলে হয় ওই, এটি হচ্ছে একটা নিয়ম এক। তারপর এখানে তি, এখানে কোনো নিয়ম প্রয়োগ হয়নি। তাহলে ও এর উচ্চারণ কিন্তু এরকম, ওই দিয়ে লিখতে হয়, ও আর রসই দিয়ে লিখতে হয়, ওই তি। তারপর এটার উচ্চারণ লিখব, এটা হচ্ছে 2 নম্বরে। এই নিয়মটা আমরা এখানে প্রয়োগ করছি। কি থাকছে, বর্গীয় জ আর ঝো। কারণ কি, এখানে হচ্ছে 3 নাম্বার নিয়ম অ রয়েছে, তাই অ থাকার কারণে এটা হচ্ছে 2, আর এখানে হচ্ছে ওকার ঝ হসন্ত যোগ ও। এই যে ও হচ্ছে, এটা হচ্ছে 3 নাম্বার নিয়ম। কারণ এখানে শেষে অ উচ্চারণ আসতেছে, যখন অ আসতেছে তখন সেটা শেষে থাকলে ও হয়ে যাচ্ছে। তাহলে এটি কি, অন্ত অন্ত অ এর নিয়ম, অন্ত অ এর নিয়ম। ফলে আমরা পাচ্ছি ঐতিহ্য, ঐতিহ্য। আমরা পড়ছি, কিন্তু এখন যে নিয়ম পড়তেছি সেটি হচ্ছে এটার। যখন হয়ের সাথে জফলা থাকছে, যুক্ত বর্ণ গঠন করছে, তখন উচ্চারণ হচ্ছে বর্গীয় জ হসন্ত আর ঝ এর মতো। কিন্তু যখন এটি শব্দ গঠনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি শব্দে, তখন কিন্তু আরো বিষয়গুলো চলে আসতেছে। যেমন ও এর উচ্চারণ আসছে 1 নম্বর ওই, তারপরে 2 নম্বরে আসছে যে এই যে হ এর সাথে জফলা, এটি 2 বর্গীয় জ হসন্ত ঝ। আর যে 3 নম্বরে আসছে ঐতিহ্য, ঐতিহ্য অ, অ আছে, যেহেতু শেষে অ আছে, শেষে অ থাকলে কি হয়, ও হয়। এটি হচ্ছে অন্ত অ। তার মানে 3টা এখানে রুলস দিয়ে এই ঐতিহ্য উচ্চারণটি গঠিত হয়েছে। যেমন আরো যদি দেখি, আরো সহজ করে যদি বলি, বাহ্য, এটি সহজ শব্দ। তাহলে বাহ্য, তাহলে দেখুন এখানে হচ্ছে বর্গীয় জ, তারপর ঝ, তারপর ও। এখানে হসন্ত দিলাম কারণ ঝয়ের সাথে ও যুক্ত বর্ণ গঠন করছে। তার মানে কি, এখানে অ আছে, এই অ থাকার কারণে এটা ও হয়ে গেছে। কিন্তু বাকিটুক এই জ আর এই ঝ, জ আর ঝ কেন হচ্ছে, এই যে এর কারণে হচ্ছে। হয়ের সাথে জফলা রয়েছে, এই কারণে হয়েছে। তারপর গ্রাহ্য, সহ্য, এটা লিখি। আমরা যদি এখানে লিখি যে সহ্য, সেটাকে সহ্যই করতে পারে না, সহ্য। তাহলে দেখুন সো, তারপরে হচ্ছে বর্গীয় জ হসন্ত ঝো। কেন হলো এটা আমরা এখন দেখব। দন্তস্ব থাকলে হয় তালব্যস্য, হ জফলা থাকলে হয় বর্গীয় জ, বর্গীয় জ ঝ। তাহলে এটি আমরা দেখি, এই তালব্যস্য এখানে রয়েছে, দন্তস্ব রয়েছে, দন্তস্ব থাকলে এখানে দেখা যাচ্ছে তালব্যস্য হচ্ছে, কারণ
দেখা যাচ্ছে দন্ত স এর উচ্চারণ তালব্য স দিয়ে করতে হয়, ব্যতিক্রম রয়েছে। তো এখানে একটা নিয়ম রয়েছে যে দন্ত স এর উচ্চারণ দুই ভাবে, একটা হচ্ছে তালব্য স দিয়ে, আরেকটা দিয়ে হচ্ছে দন্ত স দিয়ে। তাহলে এখানে নিয়ম পড়েছে দন্ত স এর সাথে তালব্য স, দন্ত স থাকলে তালব্য স হবে। এখন প্রশ্ন হচ্ছে যে অ এর সাথে দন্ত স এর সাথে দন্ত স কে ভাঙলে হবে দন্ত স হসন্ত যুগ অ। এই অ এর সাথে কি রয়েছে? দন্ত স এর সাথে অ রয়েছে, অ থাকার কারণে এরপরে যেহেতু জফলা রয়েছে, আদ্য আদ্য অ এর নিয়ম কি ছিল? আদ্য অ এর নিয়ম ছিল যদি অ এর পরে জফলা, রফলা, কার, বর্গীয় জয়ীয়, যুক্ত বর্ণ এগুলো থাকে তাহলে সেখানে অ ও হয়। যেহেতু এখানে জফলা রয়েছে দন্ত স এর পরে, তাই স হয়ে যাবে সো। এরপর দেখুন এই হ এর সাথে জফলা থাকার কারণে বর্গীয় জ আর ঝ, অর্থাৎ এটা। আর এর সাথে শেষে অ রয়েছে উচ্চারণে, সহ্য, সহ্য। তার মানে এটা হচ্ছে এই ওটা হচ্ছে এই ঝ হসন্ত যোগ ও, এই ওটাও হচ্ছে অন্ত অ এর নিয়ম, অন্ত অ, অর্থাৎ শেষে যে অ আছে এটা নিয়মের কারণে এটা হচ্ছে। ফলে এখানে তিনটা নিয়ম, একটা হচ্ছে শুরুতে অ রয়েছে এটা নিয়ম এক, তারপর একটা হচ্ছে এখানে হয় সাথে জ রয়েছে এটা দুই, আর শেষে যে অ রয়েছে এটার কারণে ও হয়েছে, এটি হচ্ছে তিনটা নিয়মে এই শব্দটা গঠিত হয়েছে। তারপর আমরা হয়ের সাথে র যদি আমরা খেয়াল করি, আরেকটা নিয়ম দেখব। র, র এর মহাপ্রাণ রূপ, হয়ের সাথে র আর হয়ের সাথে রি, রি, তাহলে এটাকে ভাঙলে হবে হ হসন্ত যোগ র, রফলা। আর এখানে হচ্ছে হ হসন্ত যোগ রি, এটা হচ্ছে এর মধ্যে রয়েছে। তাহলে আমরা এখন দেখব যে উচ্চারণটা কি হয়। যেমন রস্য, র এর মহাপ্রাণ রূপ, এটি র এর মহাপ্রাণ রূপ, উচ্চারণ আর এইস এর মতো, এটি র এর মহাপ্রাণ রূপ। র এর মহাপ্রাণ, অল্প প্রাণে বাতাসের চাপের আধিক্য কম থাকে, আর মহাপ্রাণে বাতাসের আধিক্য বেশি থাকে। যেমন খ, ক, খ, খ বললে বেশি বাতাস আসে, গ, ঘ, বেশি বাতাসের চাপের আধিক্য থাকে। ফলে এখানে আমরা যখন বলছি রস্য, রস্য, তো এখানে নিয়মটা হচ্ছে যে এটির উচ্চারণ হচ্ছে আর এইচ, আর এইচ এর মতো। তাহলে আর এইচ ও রো, রস্য, রস্য। তারপর দেখুন রাস, আর এইচ এ, তারপর হচ্ছে তালব্য স হসন্ত। রস্য এখানে একটু যাই, দন্ত স এর সাথে বফলা থাকলে দন্ত স হবে তালব্য স, রস্য। আর এর সাথে অ উচ্চারণ আছে, অ উচ্চারণ থাকার কারণে এটি হবে ও, এই যে তালব্য স হসন্ত যোগ ও, এই যে ও উচ্চারণ শেষে আসতেছে, অ থাকার কারণে ও হয়ে যাচ্ছে। এটি হচ্ছে শেষে অ এর নিয়ম, অর্থাৎ অন্ত অ থাকলে কি হয়। তাহলে রস্য, 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 কি হচ্ছে রস্য, তাহলে এটির উচ্চারণ হচ্ছে রস্য। দেখুন এখানে হচ্ছে র, আর যেহেতু এখানে কি রয়েছে র এর সাথে অ রয়েছে, যেহেতু ফলা রয়েছে এখানে একটা র ফলা, এই ফলা থাকার কারণে এখানে কি হচ্ছে র এর সাথে ও হয়ে যাচ্ছে রো। আর এই দন্ত স এর সাথে বফলা থাকলে সেটি কি হবে তালব্য স হবে। ফলে রস স এবং দ্বিত্ব হবে, বফলা থাকলে সে বফলা শেষে থাকলে কি হয়, তো দ্বিত্ব হচ্ছে, তাই না। রস্য, বফলা নিয়ম আমরা একটু পরেই পড়বো, তখন সেটি ক্লিয়ার হবে। তারপর হয়ের সাথে
যে মূর্ধন্য আহ্লাদ, আহ্লাদ। আচ্ছা, এর মধ্যে ল এলএইচ এর মতো উচ্চারণ, মধ্যে এলএইচ এর মতো উচ্চারণ, শব্দের শুরুতে এলএইচ এবং মধ্যে ল এলএইচ এর মতো উচ্চারণ। তাহলে হয় সাথে ল, হয় সাথে ল এর উচ্চারণটা আমরা, এটাও একটা যুক্ত বর্ণ। এটি যখন থাকে এটি ল এর মহাপ্রাণ রূপ, ল এর মহাপ্রাণ রূপ। তাহলে ল এর মহাপ্রাণ রূপ মানে এটি উচ্চারণ করতে গেলে বাতাসের চাপের আধিক্য থাকবে। ফলে শুরুতে আমরা যদি বলি যে আহ্লাদ, তাই না? আমরা কি বলি? আহ্লাদ, আহ্লাদ। ছেলেটিকে আহ্লাদ দিয়ে মাথায় তুলেছে, এরকম বলি না যে আহ্লাদ। তাহলে এটির উচ্চারণ হচ্ছে আল, এল এইচ এ, তারপর হচ্ছে দ, আহ্লাদ। তাহলে ল এর মহাপ্রাণ রূপ এবং উচ্চারণ হচ্ছে শেষে ল, ল এর মতো উচ্চারণ হচ্ছে শেষে। তাহলে উচ্চারণ শেষে এল এইচ এ এর মতো, উচ্চারণ শেষে এল এইচ এ, ল এল এইচ এর মতো, ল এল এইচ এর মতো। তার মানে এটা, আর প্রথমে ল থাকবে, পরে এল এইচ এর মতো যদি শেষে থাকে। আর শুরুতে থাকলে, শুরুতে থাকলে কিসের মতো হবে? যে শুরুতে থাকলে, শুরুতে থাকলে এলএইচ এ, জি আচ্ছা, আর এই শুরুতে থাকলে এলএইচ এর মতো, এলএইচ এর মতো। যেমন লাদ, এটি যখন থাকবে তখন কি হবে? এলএইচ এ, তারপর হচ্ছে দ, এলএইচ এ দ এর মতো থাকবে। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে থাকলে এলএইচ এ এর মতো থাকবে লাদ, শুরুতে থাকলে এলএইচ এর মতো থাকবে, কিন্তু যখন যেহেতু আকার হচ্ছে, আকার থাকার কারণে এখানে কি এ আসতেছে, তাহলে লাদ উচ্চারণ শুরুতে থাকবে হবে লাদ, আর যদি শেষে থাকে তাহলে আল্লাদ, তাই না? আল, আল্লাহ, আল্লাদ। এটির উচ্চারণ হবে যে ল, ল এর সাথে আবার ল হবে। তারপর দেখা যাচ্ছে যে এটি এটি আসলে হবে, মহাপ্রাণ হবে, অর্থাৎ বাতাসের চাপে আধিক্য থাকবে, লাহ, লাহ, আল্লাহ, লাদ, এরকম। তো মোটামুটি আমরা বেশ কিছু যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সবগুলোই আমরা শেষ করেছি। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় শুরুতেই আমরা কিছু আলোচনা করেছি এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দিব। যে শুরুতে হচ্ছে ব ফলা এর উচ্চারণ। আজকে আমরা এখানে ব ফলা এর উচ্চারণটা দেখব। ব ফলা, ব ফলা কিরকম হয়? তো প্রথম নিয়ম, ব ফলার ক্ষেত্রে আমরা পাচ্ছি যে শব্দের আদ্য ব ফলা, শব্দের আদিতে, আদিতে ব ফলা অনুচ্চারিত থাকে, অনুচ্চারিত থাকে। কিরকম? আমরা উদাহরণ দিব, ত্বক, যেহেতু ব ফলা রয়েছে তাই এটি উচ্চারণটা এরকম হচ্ছে ত্বক,
দেখুন ব ফলা ব উচ্চারণ হয় না, এটাকে ভাঙলে হবে ত হর্ষন্ত যোগ ব, ফলে এটি কিন্তু উচ্চারিত হয় নাই। তারপর আমরা 2 নম্বরে উদাহরণ দিব, সেটি হচ্ছে দ্বিতীয়। দ্বিতীয় এটির উচ্চারণ হচ্ছে এরকম দি, তাহলে উচ্চারণে বফলা আসলো না। তারপর তি, কেন তি হলো? রস্বই দীর্ঘই এর নিয়ম হচ্ছে রস্বই বা দীর্ঘই যাই থাকুক না কেন সেটি রস্বই এর মতো উচ্চারণ হবে, তাই এই দীর্ঘইকার হয়েছে রস্বইকার। আর এখানে অ রয়েছে শেষে, তাই অটা হয়ে যাচ্ছে ও, দ্বিতীয়। এখানে কি অ উচ্চারণ রয়েছে, অ থাকার কারণে অ যেহেতু শেষে রয়েছে তাই লাস্টে গিয়ে ও হচ্ছে দ্বিতীয়। এরপর আমরা 2 নাম্বার উদাহরণ দেখব, যে 2 নাম্বার নিয়ম কি বলছে। শব্দের মধ্যে কিংবা শেষে বফলা থাকলে বফলা উচ্চারিত না হয়ে ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারিত হয়। তাহলে মধ্যে, শব্দের মধ্যে কিংবা শেষে বফলা থাকলে, শব্দের মধ্যে বা শেষে বফলা থাকলে, শব্দের মধ্যে বা শেষে বফলা থাকলে বফলা উচ্চারিত না হয়ে ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়। বফলা উচ্চারিত হবে না, কিন্তু ব্যঞ্জনের দ্বিত্ব হবে, দ্বিত্ব উচ্চারণ হবে। কিরকম আমরা দেখি যে বিশ্ব, বিশ্ব যদি কখনো ঝামেলা হয়, কনফিউশন হয়, ভুলে যাই, তখন কি করবো? আমরা নিয়ম পড়বো না, আমরা উদাহরণ থেকে যাব নিয়মে। তো এরকম একটা শব্দ লিখবো যেটা শেষে বফলা আছে বা মাঝখানে, সেটা উচ্চারণ আমরা যেটা জানি সেটা আমরা উচ্চারণ করব। বিশ্ব, তাহলে বিশ শো, দেখুন শ এর সাথে তালব্য শ এর সাথে অ রয়েছে, ফলে এই যে এখানে যে বটা সেটি কিন্তু উচ্চারণ হয় নাই, কিন্তু এই বফলা থাকার কারণে এখানে কি হয়েছে? দ্বিত্ব হয়েছে। কি কোনটা দ্বিত্ব হয়েছে? এই যে ব্যঞ্জন, এটি কি তালব্য শ, তালব্য শ, তালব্য শ এর দ্বিত্ব হয়েছে, ফলে আমরা পাচ্ছি বিশ্ব। যেমন বিদ্যান, বিদ্যান, তাহলে এটি কি হচ্ছে? বিদ। দেখুন দয়ের সাথে ব রয়েছে, যার সাথে সে বসবে তার দ্বিত্ব হবে, মানে দুইবার হবে, তাহলে বিদ, তারপরে দান, হর্ষন্ত দিলাম, বিদ দান। তাহলে এখানে রয়েছে মাঝখানে, আর এখানে রয়েছে শেষে, কোনো জায়গায় কিন্তু বফলা উচ্চারিত হয়নি, তার মানে বফলা উচ্চারিত হবে না, কিন্তু ব্যঞ্জনের দ্বিত্ব হবে। কোন ব্যঞ্জনের? যার সাথে বফলা বসছে ওইটার দ্বিত্ব হবে। তার মানে শুরুতে থাকলে, বফলার নিয়ম আমরা পড়ছি, শুরুতে থাকলে সে উচ্চারণ হবে না, যেমন ত্বক, তাই না? হবে না। দ্বিতীয়তে কি হবে? যদি মধ্যে বা শেষে থাকে তাও হবে না, কিন্তু সে যার সাথে বসছে তাকে দ্বিত্ব করে থাকবে, মানে সে তো উচ্চারিত হবেই না, কিন্তু অন্যকে সে প্রভাবিত করবে। এটা হচ্ছে নিয়ম। তারপর যুক্ত ব্যঞ্জনের বফলা অনুচ্চারিত থাকে। যুক্ত ব্যঞ্জন 3 নাম্বার নিয়ম। যুক্ত ব্যঞ্জনের বফলা অনুচ্চারিত থাকে। যুক্ত ব্যঞ্জনে যদি বফলা থাকে, তাহলে যুক্ত ব্যঞ্জনের বফলা মানে 3টা শব্দ যদি থাকে, যেমন উজ্জ্বল, উজ্জ্বল। এখানে দেখুন এটাকে আমি ভাঙব, বিশ্লেষণ করব। বর্গীয় জ হসন্ত যোগ বর্গীয় জ হসন্ত যোগ ব, তাহলে কয়টা? এখানে 3টা বর্ণ,
তিনটা বর্ণ। কিন্তু বিশ্ব যখন লিখেছিলাম, বিশ্ব, এটাকে ভাঙলে কি হবে? তালব্য স হসন্ত যোগ ব। তাহলে এখানে হচ্ছে দুইটা, এখানে দুইটা, আর এখানে তিনটা বর্ণ। এটাকেই বলা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের। অর্থাৎ ব্যঞ্জনে ব্যঞ্জনে যখন যুক্ত বর্ণ গঠন করবে, ওর সাথে গিয়ে যদি বফলা বসে, তখনও সে উচ্চারিত হবে না। তার মানে বফলা যখন দুই সিটের কোন জায়গায় বসবে, দুই সিট মানে সে অন্যের সাথে যুক্ত বর্ণ গঠন করবে, তখনও সে উচ্চারিত হবে না। আবার যারা নিজেরা নিজেরা জোট করছে, ওখানে গিয়েও যদি গিয়ে বসে, তখনও সে উচ্চারিত হবে না। এর প্রমাণ হচ্ছে উজ্জ্বল। ফলে উজ্জ্বল শব্দটি এখানে আমরা পাচ্ছি, উচ্চারণ হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল। তারপর উচ্ছ্বাস, উচ্ছ্বাস, উচ্ছ্বাস। দেখুন এখানেও তিনটি বর্ণ, তাহলে এটি হবে উচ্ছ্বাস। যেখানে থেমে যাবেন সেখানেই হসন্ত আছে, তাই উজ্জ্বল যখন বলছেন তখন এখানে হসন্ত আছে। এই যে, আবার উচ্ছ্বাস, থেমে যাচ্ছেন, তাই এখানে হসন্ত রয়েছে। তারপর আমরা 4 নাম্বার দেখব, যে 4 নম্বরে আমরা দেখব যে সন্ধি ও সমাসবদ্ধ শব্দে, সন্ধি ও সমাসবদ্ধ শব্দে, সন্ধি ও সমাসবদ্ধ শব্দে বফলা অবিকৃত ভাবে উচ্চারিত থাকে। বফলা অবিকৃত ভাবে উচ্চারিত থাকে, উচ্চারিত থাকে। তার মানে এতক্ষণ যে আমরা বফলা নিয়ম পড়লাম, সে কিন্তু শব্দের মাঝখানে হোক শেষে হোক, কোথাও সে তার উচ্চারণ ধরে রাখতে পারে না। কিন্তু যদি সন্ধিজাত আর সমাসবদ্ধ শব্দ হয়, পদ হয়, সেখানে তার উচ্চারণটা সে ধরে রাখবে। ফলে আগে যেটা পড়েছি, যুক্ত বর্ণ যদি গঠন করে সে অন্যের সাথে, কিংবা ব্যঞ্জন ব্যঞ্জন যেমন উজ্জ্বল, যুক্ত বর্ণ গঠন করছে, তার সাথে গিয়ে বসে পড়ছে, ওখানেও সে কি পাবে না? তার উচ্চারণ পাবে না। কিন্তু যে সন্ধি ও সমাসবদ্ধ শব্দে যদি সে বসে, তখন কিন্তু তার উচ্চারণটা অবিকৃত, অর্থাৎ সেই উচ্চারণটা বজায় থাকবে। তাহলে কিরকম? যেমন উদ্বোধন, উদ্বোধন, এটির উচ্চারণ কি? যে উদ, দেখুন উদ, তারপর বো, উদ্বোধন, উদ্বোধন। কারণ কি? ধয়ের সাথে অ রয়েছে, এটি মাঝখানে বসছে, তাই না? মাঝখানে বসছে, তাহলে মধ্য অ এর নিয়ম অনুযায়ী ধ হয়েছে ধো, আর বয়ের সাথে কিন্তু এই যে একার ওকার ছিল, আর দ কে আগে থেকেই ছিল। ফলে উদ্বোধন, যেহেতু থেমে যাচ্ছি, তাই দন্তন্য এর নিচে হসন্ত দিতে হবে, উদ্বোধন। এরপর আমরা পাচ্ছি উদ্বেগ। দেখুন উদ্বোধন, এটি কিন্তু সন্ধিযুক্ত শব্দ। কিরকম? উৎ যোগ বোধন, এই যে এটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ। উৎ যোগ বেগ, উদ্বেগ। ত থাকলে দ হয়। তার মানে যেসব শব্দে দ আছে, এটা যখন বিশ্লেষণ করবেন, তখন সেখানে ত দিয়ে বিশ্লেষণ করতে হবে। ফলে উদ্বেগ, আমরা এখানে লিখি উদ্বেগ, এটা হচ্ছে উচ্চারণ, আর এখানে হচ্ছে বানানটা লিখি উদ্বেগ। এই যে এটি সন্ধিজাত শব্দ। এবার আমরা সমাসজাত শব্দের তুলনা দিব, উদাহরণ দিব।
যে সমাসজাত শব্দ ক্ষেত্রে আমরা আচ্ছা দিগ্বিজয় আরেকটা সন্ধিজাত শব্দ দিয়ে বলি দিগ দিগ্বিজয় তাহলে দিক যোগ বিজয় দিগ্বিজয় ক আছে ক খ গ ঘ ঙ তাহলে দেখুন 3 নাম্বার বর্ণ থাকলে 1 নাম্বার বর্ণ দিয়ে আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে গ যেখানে গ রয়েছে সেখানে আমি আনবো ক তাহলে দিক ক হসন্ত দিক বাকিটুক এখানে ব কিন্তু চলে আসছে দিগ্বিজয় ফলে এখানে আমরা যেহেতু থেমে যাচ্ছি দিগ্বিজয় বিজয় তখন আমরা এখানে হসন্ত দিচ্ছি ফলে আমরা এখানে পার্থক্যটা পেয়ে যাচ্ছি এরপর আমরা 5 নাম্বার যে নিয়মটা দেখব সেটি হচ্ছে ব ও ময়ের সাথে বফলা যুক্ত থাকলে ব এবং ময়ের সাথে বফলা যুক্ত থাকলে 5 নাম্বার ব এবং ম এর সাথে ব এবং ময়ের সাথে বফলা যুক্ত ব এবং ময়ের সাথে বফলা যুক্ত থাকলে কি হবে ব অবিকৃত থাকে বফলা ব এর উচ্চারণ অবিকৃত অবিকৃত থাকে মানে সে ঠিক থাকবে তাহলে কিরকম আমরা দেখব যে বাব্বা ফলে এখানে আমরা পাচ্ছি বাব্বা এরপর আমরা দিয়েছি সাব্বাস সাব্বাস অর্থাৎ সে যদি নিজে নিজেই বসে নিজের সাথে নিজে জোট করে দেখুন বয়ের সাথে ব তাহলে এটি হবে সাব সাব এখানে থেমে যাচ্ছি সাব তারপর হচ্ছে বাস যে থেমে যাচ্ছি তাই হসন্ত সাব্বাস তারপর আমরা পাচ্ছি যে লম্ব লম্ব ময়ের সাথে যখন থাকে এটা তো বয়ের সাথে থাকলো এবার আমরা ময়ের সাথে দেখব যে লম্ব লম্ব তাহলে এখানে পাচ্ছেন ম হসন্ত যোগ ব এরা বসলো উচ্চারণটা কি হচ্ছে উচ্চারণটা হচ্ছে লম বো কেন ওকার হলো এই যে বয়ের সাথে অ রয়েছে এই অটা শেষে রয়েছে তাই ও হয়েছে লম্ব পাশাপাশি আমরা যদি দেখি 90 তাহলে 90 কথাটা যদি দেখি তাহলে এটি হবে নব্বই যেহেতু ব মাঝখানে রয়েছে তাই এখানে অ হয়ে গেছে ও ফলে এখানে আমরা বফলার কিন্তু নিয়মগুলা পেয়ে গেলাম এরপর আমরা যদি দেখি যে মফলা এর নিয়ম এবারে দেখব মফলা খুব ইম্পর্টেন্ট বফলা মফলা এগুলো প্রচুর থাকে শব্দের মধ্যে এগুলো আমাদের খেয়াল রাখতে হয় যে মফলার উচ্চারণ হচ্ছে শব্দের আদিতে মফলা যুক্ত হলে সাধারণত অনুচ্চারিত থাকে শব্দের আদিতে বসলে অনুচ্চারিত থাকে কিরকম স্মরণ দেখুন এটাকে ভাঙলে হবে দন্ত স হসন্ত যোগ ম তাহলে এটির উচ্চারণ কি হবে স্মরণ
এখানে হসন্ত দিতে হবে। এবারে আসুন বিশ্লেষণে যাই, যে এখানে শব্দের আদিতে দন্তস্ব আছে, তাহলে দন্তস্ব এর সাথে যখন মফলা বসে তখন সে তালব্যস্য হয়। দন্তস্ব এর সাথে মফলা বসলে সে তালব্যস্য হয়, এবং মফলা যেহেতু বসছে তাই এখানে চন্দ্রবিন্দু দিতে হবে। মফলা কার সাথে বসছে? মফলা বসছে দন্তস্ব এর সাথে, তাই দন্তস্ব এর পরিবর্তে তালব্যস্য হবে, অর্থাৎ দন্তস্ব যোগ ম যদি বসে তখন এটা হবে তালব্যস্য। আর যেহেতু ম বসেছে তাই সেটি মত নাসিক্য বর্ণ, এখানে চন্দ্রবিন্দু, এখানে যে নাসিক্য চিহ্ন বোঝানোর জন্য এটি দিচ্ছি। এবার আসুন র, র হয়ে যাচ্ছে রো, কারণ র এর সাথে কি রয়েছে? র হসন্ত যোগ অ, মাঝখানে রয়েছে অ, মাঝখানে অ থাকার কারণে এখানে হয়েছে ও। এবার আসুন যে মূর্ধন্য, মূর্ধন্য কেন দন্তন্য হলো? নিয়ম হচ্ছে দন্তন্য মূর্ধন্য যাই থাকুক না কেন উচ্চারণে সে দন্তন্য হবে। তাহলে স্মরণ। এবারে আসুন যে এই যে এখানে হসন্ত কেন হলো? হসন্ত হলো কারণ হচ্ছে আমরা উচ্চারণে স্মরণ যখন বলছি তখন থেমে যাচ্ছি, স্মরণ স্মরণ, থেমে যাচ্ছি, ফলে এখানে হচ্ছে। ফলে কি দাঁড়াচ্ছে? শব্দের আদিতে বসলে মফলা অনুচ্চারিত থাকে, যেমন শ্মশান। এবারে আমরা আরেকটা উচ্চারণ দেখব, যে তালব্যস্য এর সাথে মফলা, শ্মশান, তাহলে কি হচ্ছে? শ শান, এখানে চন্দ্রবিন্দু হচ্ছে শ এর সাথে, কারণ কি এখানে তালব্যস্য এর সাথে ম রয়েছে, তাই তালব্যস্য এর সাথে যেহেতু ম রয়েছে, মত নাসিক্য বর্ণ, তাই এখানে চন্দ্রবিন্দু। এবার আসুন শান, উচ্চারণে বানানে কিন্তু ন, কিন্তু উচ্চারণে শান, ফলে এখানে হসন্ত এসেছে। আমরা এরপর 2 নম্বরে নিয়মে যাব। শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে, শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে, শব্দের শেষে মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে দ্বিত্ব হয়। সংযুক্ত ব্যঞ্জন সংযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হবে। কিরকম আমরা দেখব, দেখুন ছ আর দ এর সাথে মফলা বসালেন, কি হলো? ছদ্ম, ছদ্ম কেন হলো? দেখুন এখানে একটা হসন্ত দিয়ে নি, এখানে যদি বিশ্লেষণ করি তাহলে হচ্ছে দ হসন্ত যোগ ম, তাহলে ম বসেছে কার সাথে? ম বসেছে দ এর সাথে। আপনারা খেয়াল করুন, কিছুক্ষণ আগে কিন্তু আমরা বফলার নিয়ম পড়েছি, যার সাথে বফলা বসবে সে তাকে দ্বিত্ব করে ছাড়বে, নিজে কিন্তু অনুচ্চারিত থাকবে। এখানে ময়ের উচ্চারণ আসছে নাই, তার মানে প্রথমে যদি মফলা বসে, আবার বফলার ক্ষেত্রে একই নিয়ম, যদি এরা শুরুতে বসে, যেমন ত্বক, আমরা লিখেছিলাম ত্বক, ত্বক, দেখুন এখানে বফলা উচ্চারিত হয় না। আবার ধরুন স্মরণ, স্মরণ, এখানেও মফলা উচ্চারিত হয় না, তার মানে শুরুতে থাকলে উচ্চারিত হয় না, এও শুরুতে থাকলে উচ্চারিত হয় না। আবার যখন সে মাঝখানে বা শেষে বসছিল, যার সাথে বসে তাকে সে দ্বিত্ব করে ছাড়বে। তাহলে ছদ্ম বসছে কার সাথে? দয়ের সাথে, ফলে তাকে দ্বিত্ব করছে। যেহেতু ছদ্ম শেষে একটা অ উচ্চারণ এসেছে, এই অ উচ্চারণ শেষে কি হয়েছে? ও হয়েছে, কারণ অ এর নিয়ম মফলা এই দয়ের সাথে কি রয়েছে? এই দয়ের সাথে
ম ফলা রয়েছে, তাই দয়ের সাথে কিন্তু অ রয়েছে, সেই অ ও হয়ে যাচ্ছে। ফলে ছদ্ম, এটি অন্ত অ এর নিয়ম, অর্থাৎ শেষে অ থাকলে সেটি নিয়ম। আর শুরুতে স্বরে অ থাকলে এটি নিয়ম ছিল কি হবে, যে এই যে স্বরের পরে যদি যুক্ত ব্যঞ্জন আকার ফলা থাকে তখন সেটি ওকার হয়। ফলে এখানে আমরা পাচ্ছি ছদ্ম। ছদ্ম দেখুন শেষে আছে, উচ্চারিত হয়নি। এরপর আমরা যদি দেখি যে পদ্ম, দেখুন পদ্ম, এটি কি হচ্ছে পদ্ম, অবশ্যই চন্দ্রবিন্দু হবে। চন্দ্রবিন্দু কেন হয়েছে? কারণ এই ম বসেছে দ এর সাথে, দ হসন্ত যুগ ম, এই ম হয়ে গেছে দ। ম ফলা উচ্চারিত হবে না, কিন্তু এই যে যেহেতু দ এর সাথে বসছে তাই একে ডাবল করে ছাড়ছে। আর ম এর পরিবর্তে এখানে দেখাচ্ছে ম থাকার কারণে এখানে চন্দ্রবিন্দু হবে, পদ্ম। তারপরে হবে রশ্মি। রশ্মি, এটা অনেকেই ভুল করে রশ্মি বলে, রশ্মি। তাহলে র হচ্ছে রো, কেন রো হলো? দেখুন র এর সাথে অ রয়েছে, র হসন্ত যোগ অ। এখন স্বরে অ থাকার নিয়ম কি? শুরুতে যদি স্বরে অ থাকে, এরপরে যদি কার থাকে, রস্বই স্বরে যাই থাকুক না, তাহলে র এর সাথে যে অ আছে এরপরে কি রয়েছে, এই যে রস্বই কার রয়েছে, এই কার থাকার কারণে র হচ্ছে রি। আর যেহেতু এখানে মফলা রয়েছে তাই ম তো উচ্চারণ হবে না, কার সাথে ম, কার সাথে বসছে, ম বসছে হচ্ছে তালব বর্ষ হসন্ত ম, তার মানে তালব বর্ষকে ও দ্বিত্ব করে ছাড়বে, তাহলে হচ্ছে রোষ। তারপর হচ্ছে শি, রোষ শি। ফলে ম যার সাথে বসবে তাকে সে ডাবল করবে। ম বসেছে এবার তালব বর্ষের সাথে, তাই তালব বর্ষকে ডাবল করেছে। আর এখানে কার সাথে বসছিল ম, ম বসছিল দয়ের সাথে, যেহেতু দয়ের সাথে বসছে তাই দ কে সে ডাবল করেছে। ফলে রশ্মি, এটা রশ্মি নয়, রশ্মি। যেমন গ্রীষ্ম, গ্রীষ্ম, তাই না? সেখানে কি থাকে, মূর্ধন্য ষ এর সাথে মফলা থাকে। তাহলে মূর্ধন্য ষ যদি বলি গ্রীষ্ম, তাহলে যে যখন মফলা থাকে তখন সে কি করে, দেখুন তালব বর্ষ মূর্ধন্য ষ এর উচ্চারণ সবসময় তালব বর্ষ দিয়ে লিখতে হয়। তাহলে গ্রীষ্ম যখন আমরা লিখি তাহলে গ্রী মূর্ধন্য ষ এর জায়গায় তালব বর্ষ। আবার মূর্ধন্য ষ কার সাথে বসছে, তালব বর্ষ এর সাথে বসছে, দেখা যাচ্ছে যে মফলা কার সাথে বসছে, মূর্ধন্য ষ এর বসছে। তার মানে হিসেবে সে মূর্ধন্য ষ কে ডাবল করার কথা। যেহেতু মূর্ধন্য ষ এর পরিবর্তে তালব বর্ষ লিখতে হয় উচ্চারণে, তাই ওখানে তালব বর্ষ দুইবার হবে, গ্রীষ্ম, গ্রীষ্ম। এখানে ও কোথা থেকে আসলো, দেখুন তালব বর্ষ এর সাথে স্বরেও রয়েছে, আবার সেটা শেষে রয়েছে, যেহেতু শেষে রয়েছে তাই শেষে থাকলে ও হয়ে যাবে, মানে শেষে স্বরেও থাকার নিয়ম, তাই এটি হচ্ছে গ্রীষ্ম। কিন্তু আমরা বলি কি গ্রীষ্ম, এই জায়গাতেই শিক্ষার্থীরা ভুলটা করে, কারণ আমরা নিয়মটা না জেনেই পড়ছি। পাশাপাশি আমরা আরো যদি উদাহরণ দেখি, যে যুক্ত, যুক্ত ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনের সঙ্গে, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত ম ফলা উচ্চারিত হয় না। 3 নাম্বার, উচ্চারিত হয় না। এটি কিন্তু এই বফলার সাথে মিলে গেছে। বফলার নিয়ম কি ছিল? বফলা ছিল ওই 3টা, যেমন উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বলে যুক্ত বর্ণ কে কে, বর্গীয় জ, বর্গীয় জ এরা জোট করছে আর এর সাথে বফলা গিয়ে বসে পড়ছে। তার মানে এরকম ভাবে যদি মফলাও যায় কারোর সাথে বসে,
তখনও সে উচ্চারিত হবে না। কিরকম, যে সূক্ষ্ম, লক্ষণ, দেখুন এটা লিখি, লক্ষণ। তাহলে দেখুন লক্ষণ, এটি যখন উচ্চারণ হচ্ছে, ল হচ্ছে লো, কারণ কি লয়ের পরে যুক্ত বর্ণ ক্ষীয় রয়েছে, লয়ের পর ক্ষীয় রয়েছে, তাহলে এটি হচ্ছে ক্ষীয় যোগ ম। আবার এই ক্ষীয়কে ভাঙলে আপনি পাবেন ক হসন্ত যোগ মূর্ধন্য ষ। তার মানে এখানে কি কি রয়েছে, এখানে হয়েছে ক যোগ স যোগ ম, এই যে তিনটা বর্ণ, এ যুক্ত বর্ণের সাথে গিয়ে মফলা বসে পড়ছে, তার মানে সে উচ্চারণ হবে না। তাহলে লক লোক লক্ষণ, খন, কারণ কি এই যে ক্ষীয় আছে, ক্ষীয় এর উচ্চারণ কি, এই যে ক খ এর মতো, ক হসন্ত খ সমান ক্ষীয়। লক্ষণ, এই যে আবার মূর্ধন্য এর নিয়ম পড়ছে, মূর্ধন্য থাকলে কি হয়, দন্তন্য দিয়ে লিখতে হয়, ফলে যুক্ত ব্যঞ্জনের সাথে সে যখন পড়ছে, বসে পড়ছে, তখনও কি হচ্ছে, সে উচ্চারিত হচ্ছে না। যেমন যক্ষা, যক্ষা, তাহলে জ হচ্ছে যোগ, কেন ও হচ্ছে, দেখুন এরপরে জয়ের সাথে ক্ষীয় রয়েছে, তাই এখানে অ হয়েছে ও, যোগ, আর এই ক্ষীয় এর কারণে ক খ, এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম, এটা 1, এটা 2। যক্ষা, যক্ষা, ময়ের কোনো অস্তিত্বই নাই, ফলে এখানে আমরা কিন্তু পাচ্ছি যে যক্ষা। পাশাপাশি আমরা আরেকটা নিয়ম দেখব, যে 4 নম্বর নিয়ম, সেটি হচ্ছে কখন কখন সে মফলা থেকে যায়। শব্দের মধ্যে যদি গ, উ, ট, ন, দন্ত ন, মূর্ধন্য ম, ল এগুলোর সাথে যদি বসে, তার মানে কি গ, কিছু কিছু ক্ষেত্রে গ, উ, ন, মূর্ধন্য ল, তারপর এগুলোর সাথে যদি থাকে, আর যদি সে ময়ের সাথে বসে, তখন সে থেকে যায়, কিংবা দেখুন যুগ্ম, এই যে এখানে গ হসন্ত আর ম রয়েছে, তাহলে এর সাথে যেহেতু আছে তাই উচ্চারণটা থেকে যাবে, এগুলোর সাথে বসলে বসলে উচ্চারিত হবে, উচ্চারিত হবে। তাহলে কি হচ্ছে, যুগ্ম, উচ্চারণ হচ্ছে যুগ্ম, যুগ্ম, ময়ের সাথে কি রয়েছে আবার, ম হসন্ত যোগ অ, তার মানে অ শেষে রয়েছে, অ হচ্ছে ও, যুগ্ম। এরপর আমরা দেখছি যে আরো উচ্চারণ, জন্ম, দন্ত নয় এর সাথে বসছে, তাহলে এটি হচ্ছে দন্ত ন হসন্ত যোগ ম, তাহলে এখানে এটা আছে, ফলে এটি পরিবর্তন হয়ে গিয়েছে যে জন্ম, জন্ম। মোটামুটি আমরা বেশ কিছু দেখলাম, জন্ম, যুগ্ম, গুল্ম, তারপর গুল্ম, এই যে এখানে আছে ল হসন্ত যুগ্ম, এই যে ল হসন্ত যোগ ম, আর এটা ছিল জন্ম ন হসন্ত ম, তারপর এটি হচ্ছে গ যুগ্ম, তাহলে গুল্ম, তাহলে এটি হচ্ছে গুল্ম, গুল্ম, যেখানে মফলা উচ্চারিত হবে সেখানে মো হয়ে যাবে, এটি খেয়াল রাখতে হবে, গুল্ম, তার মানে মফলা উচ্চারিত হয় না, কিন্তু যদি হয়
সে ম থেকে মু হবে, কারণ কি ময়ের সাথে কি রয়েছে, এই যে শেষে অ রয়েছে। এরপর আরেকটা আমরা নিয়ম দেখব, সেটি হচ্ছে মফলাযুক্ত কতিপয় সংস্কৃত শব্দের উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়। মফলাযুক্ত সংস্কৃত শব্দের মফলাযুক্ত সংস্কৃত শব্দে উচ্চারণ মফলাযুক্ত সংস্কৃত শব্দের উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়। সংস্কৃত রীতি অনুযায়ী হবে। কিরকম? কুষ্মাণ্ড, দেখুন কুষ্মাণ্ড, তাহলে এখানে আপনি পাচ্ছেন মূর্ধন্য স আর ম, আবার এখানে পাচ্ছেন মূর্ধন্য ড, ফলে কুষ্মাণ্ড হচ্ছে কুশ, যেহেতু মূর্ধন্য স রয়েছে, মূর্ধন্য স থাকলে নিয়ম হচ্ছে তালব্য স হবে কুশ, তারপর ময়াকারে মা, কুশ মা, তারপর এখানে কি পাচ্ছেন মূর্ধন্য, মূর্ধন্য থাকলে উচ্চারণে কি হয়, দন্তন্য হয়, কুশমান, কুশমান, এই যে এখানে পাচ্ছি একটা কুশমান, এরপরে আমরা পাচ্ছি ড, কুষ্মান ড, ড এর সাথে কি রয়েছে, আবার একে যদি ভাঙেন ড হসন্ত যোগ অ রয়েছে, অ শেষে রয়েছে, ও থাকার কারণে কুষ্মান ড, তার মানে এখানে ও রয়েছে, ও কেন হলো, এই অ থাকার কারণে ও হলো। ফলে মফলার আমরা নিয়মগুলো কিন্তু দেখলাম, মোটামুটি এর মধ্যে দিয়ে কিন্তু মফলা সম্পর্কিত যতগুলো নিয়ে আলোচনার বিষয় ছিল সেগুলো আমরা শেষ করেছি। তাহলে মফলার ক্ষেত্রে শুরুতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মফলা শুরুতে থাকলে উচ্চারিত হবে না, আর মফলা যদি মধ্যে বা শেষে থাকে যুক্ত ব্যঞ্জনের সাথে, তাহলে মানে অন্য ব্যঞ্জনের সাথে যদি বসে তখন সে তাকে দ্বিত্ব করবে, তাও উচ্চারিত হবে না। আবার যদি মফলা সংযুক্ত ব্যঞ্জনের সঙ্গে থাকে, সংযুক্ত ব্যঞ্জনের সাথে থাকে মানে তিনটা বর্ণ যদি থাকে মফলা সহ, তবুও উচ্চারিত হবে না, তাহলে মফলা একটা জায়গায় উচ্চারিত হয়। বফলার সাথে মফলার কিছু জিনিস মিল রয়েছে, বফলায় যেমন ব নিজের সাথে বসলেই হবে, এরকম একটা জায়গাতেই সে উচ্চারিত হয়, আবার মফলাও একটা জায়গাতে উচ্চারিত হয়। কোন জায়গাতে? সেটা হচ্ছে সে যদি গয়ের সাথে বসে, যেমন যুগ্ম গয়ের সাথে বসে, তারপর নয়ের সাথে বসে, মূর্ধন্যয়ের সাথে বসে, লয়ের সাথে বসে, যেমন গুল মো এরকম। তো ফলে এরকম ভাবে আমরা পাচ্ছি নিয়মগুলো। এখন আমরা যদি জফলার নিয়মটা পড়ি, যে জফলার নিয়ম পড়লে আমাদের কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেষ হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে জফলা। জফলার ক্ষেত্রে আমরা পাচ্ছি যে আদ্য জফলার পর অ কিংবা আকার থাকলে, আদ্য জফলা যোগ অ বা আকার, তাহলে কি হবে, শুরুতে জফলা, এরপর যদি স্বরে অ অথবা স্বরে আকার থাকে, তাহলে যুক্ত ব্যঞ্জনটি একারান্ত উচ্চারিত হবে। আকার থাকলে যুক্ত ব্যঞ্জন এ উচ্চারিত হবে। কিরকম দেখুন, আমরা লিখি যে ব্যাখ্যা, তাহলে এটি কি হবে, এই যে
ব্যাক, তাহলে এ এর উচ্চারণ পাচ্ছি ব্যাক। তারপরে হচ্ছে খা, ব্যাখ্যা। এরপর আমরা আরেকটা লিখবো যে ব্যঞ্জন। দেখুন ব্যঞ্জন, এটি কি হবে? ব্যঞ্জন। জন কেন হলো? দেখুন জয়ের সাথে যে যে এখানে যে যুক্ত বর্ণ রয়েছে মধ্য অ এর নিয়ম, মধ্য অ, মধ্য অ এর নিয়ম অনুযায়ী যেহেতু যুক্ত বর্ণ রয়েছে তাই জ হচ্ছে জো, বর্গীয় জ। দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে মধ্য ব্যঞ্জন, ব্যঞ্জন শব্দের উচ্চারণ কি হচ্ছে? ব্যঞ্জন, ব্যঞ্জন। ফলে এখানে পাচ্ছি আদ্য জফলার পর আকার, তার মানে স্বরে আদ্য জফলা যোগ স্বরে অস্বরেয়া যাই থাকুক না কেন যুক্ত ব্যঞ্জনের এ উচ্চারিত হবে। তার মানে এখানে ফ্যাক্টর হচ্ছে এ, ব্যঞ্জন, ব্যাখ্যা, ব্যাখ্যা, ব্যঞ্জন। এরপর আরেকটা নিয়ম দেখবো যে এখানে যদি রস্বই দীর্ঘই থাকে, রস্বই দীর্ঘই থাকে, ফলা যোগ রস্বই বা দীর্ঘই এরা যদি থাকে তখন কি হবে? রস্বই দীর্ঘই থাকলে যুক্ত ব্যঞ্জনে এ কারান্ত উচ্চারিত হবে, এটা হবে এ কারান্ত। একারান্ত উচ্চারণ হবে। তাহলে একারান্ত উচ্চারণটা কিরকম হবে আমরা একটু দেখব। যেমন ব্যক্তি, ব্যক্তি, তাহলে এটা হবে ব্যক্তি। দেখুন ব হসন্ত যোগ এ, ফলে এখানে কি পাচ্ছি যে আদ্য জফলা, শুরুতে জফলা এরপর রস্বই আমরা পাচ্ছি, তাহলে এটি থাকার কারণে এ হয়ে যাচ্ছে। যেমন ব্যতীত, ব্যতীত বানান হচ্ছে ত, কিন্তু উচ্চারণটা কি হবে আমরা এটি দেখব। বে তি তো, কারণ কি ত এর সাথে স্বরেও রয়েছে, এই স্বরেও শেষে রয়েছে, শেষে থাকার কারণে এটি তো হয়ে যাচ্ছে। তার মানে প্রথমে যদি জফলা থাকে এরপর যদি রস্বই বা দীর্ঘই থাকে তাহলে এটি একার হয়ে যাবে, জফলার কারণে একার দিয়ে লিখতে হবে। তারপর দেখুন এটা 2 নাম্বার নিয়ম গেল। এরপর 3 নাম্বার নিয়ম, সংযুক্ত ব্যঞ্জনের সঙ্গে 3 সংযুক্ত ব্যঞ্জন, অর্থাৎ যে ব্যঞ্জন যুক্ত বর্ণ গঠন করেছে ব্যঞ্জনের সঙ্গে জফলা বসলে অনুচ্চারিত থাকবে, অনুচ্চারিত থাকবে। কিরকম? সন্ন্যাসী ব্যঞ্জনের মধ্যে, মধ্যে বা শেষে, সংযুক্ত ব্যঞ্জনের মধ্যে বা শেষে জফলা বসলে তাহলে সে অনুচ্চারিত থাকে। যেমন সন্ন্যাসী, দেখুন কোথায় বসেছে সন্ন্যাসী, এটি কি হবে? এটি হবে শো, প্রথমে হচ্ছে শো, কেন বসলো শো? দেখুন দন্ত স হচ্ছে তালব্য স, দন্ত স এর সাথে অ রয়েছে, এই অ থাকার কারণে সেটি হচ্ছে ও, তালব্য স এর সাথে ও আছে, শোন হসন্ত। তারপর হচ্ছে না, তারপর হচ্ছে শি, সন্ন্যাসী, এই দীর্ঘই থাকলে সেটি হবে রস্বই, অর্থাৎ রস্বই দীর্ঘই যাই থাকুক না কেন সেটি রস্বই হবে, সন্ন্যাসী। এরপর আমরা দেখি দারিদ্র, এটি খুব ইম্পর্টেন্ট।
দারিদ্র শেষে রয়েছে, ফলে এখানে আমরা পাচ্ছি দা রি দারিদ্র, শুধু এখানে দ্র হয়ে যাচ্ছে, কারণ এই রফলার দয়ের সাথে রফলা রয়েছে, দশন্তযুক র, দ্র, এর সাথে আবার জফলা রয়েছে, তাহলে র এর সাথে অ আছে, ফলে দ্র হচ্ছে দ্র, এখানে ও চলে আসছে। তাহলে দেখুন এখানে জফলার কিন্তু কোনো উচ্চারণ হচ্ছে না, দারিদ্র। তার মানে সংযুক্ত ব্যঞ্জন কি, যে এই যে সংযুক্ত ব্যঞ্জন, অর্থাৎ যারা যেসব ব্যঞ্জন যুক্তবর্ণ গঠন করছে, এই যে দ আর র হচ্ছে মিলে যুক্তবর্ণ গঠন করছে, এরা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন। এর সাথে সে গিয়ে যদি আলাদাভাবে বসে, তখন সে উচ্চারিত হবে না। শব্দের মধ্য অন্তে, শব্দের মাঝখানে এবং শেষে যদি সে বসে, তাহলে উচ্চারিত হয় না। যেমন অধ্যক্ষ, কল্যাণ, গদ্য। আচ্ছা, এখানে আমরা লিখি গদ্য, এটা কিন্তু অয়ের নিয়মের মধ্যেও পড়েছে, গদ দো। দেখুন গ এর সাথে রয়েছে অ, গ হসন্ত যোগ অ, তাহলে অ এর পর যেহেতু জফলা রয়েছে, তাই গ হচ্ছে গো, এই যে এখানে ও, তারপর যেহেতু জফলা বসছে, তাই দ্বিত্ব হচ্ছে গদ্য, কিন্তু সে নিজে কিন্তু উচ্চারিত হচ্ছে না। ফলে এভাবে কিন্তু আমরা এখানে পরিবর্তনগুলো পেয়ে যাচ্ছি। যেমন মফলা, মধ্য অন্তে জফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে ব্যঞ্জনে যুক্ত অ ও রূপে উচ্চারিত হয়। তো মধ্য ও অন্তে জফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে, তাহলে কি বোঝাচ্ছি, যে মাঝখানে এবং যদি সে শেষে বসে, তাহলে সে দ্বিত্ব হবে, মাঝখানে বা শেষে বসলে দ্বিত্ব হবে। এই যে একটা উদাহরণ লিখছি, তো আরেকটা যদি লিখি, শব্দের মাঝে বা, দেখুন শব্দের মাঝে বা শেষে মফলা না, মফলা, জফলা, বফলা এবং এগুলো সব কাছাকাছি একই। শব্দের মাঝে বা শেষে বসলে কি হবে, দ্বিত্ব হবে, যার সাথে বসবে তাকে দ্বিত্ব করবে। কিরকম, যেমন গদ্য। তারপর আরো যদি বলি, যে বন্য, এই যে বন, যা কার সাথে বসছে, দেখুন ন যোগ জ, নয়ের সাথে বসছে, ফলে বন ন। কেন ন হলো, দেখুন ন যোগ অ, এটি ও হয়ে যাবে, শেষে আসলে ও হয়ে যাবে, বন্য। তারপর শয্যা, 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 তাহলে শয়ের সাথে কি হবে, শো হবে, শয়ের সাথে তালব বসা আছে, এরপর যেহেতু জফলা রয়েছে, তাই সোজ, এই জ থাকলে কি হয়, বর্গীয় জ হয়, সোজ, তাহলে এটি হবে, এখানে হসন্ত দিই, সোজ, সোজ যা, সোজ যা। তার মানে যার সাথে বসবে তাকে দ্বিত্ব করবে। এখন দ্বিত্ব করার কথা এই জকে, এই জ তো উচ্চারণে লেখে না, এটা লেখে কি, এই উচ্চারণে লেখে হচ্ছে বর্গীয় জ, তার মানে একে দুইবার যদি করেন, তার মানে দুইবার বর্গীয় জ। ফলে এভাবে কিন্তু আমরা জফলার উচ্চারণটা করতে পারি। পাশাপাশি আমরা যদি খেয়াল করি, যে রফলা আর নফলা, রফলা আর নফলা, লফলা। প্রথমে আমরা রফলাটা লিখবো। রফলার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আদ্য রফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে না, আদ্য রফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে না। যেমন কিরকম, প্রশ্ন, ব্যঞ্জনটি ওকার হয়, প্রশ্ন।
তার মানে রফলা এখানে এখানে অটা হবে ও, তাহলে প্রশ্ন বলতে পারেন স্যার এখানে দন্তস্ব থেকে আসলো। তালব্যস্য এর সাথে যদি দন্ত ন বসে তখন তালব্যস্য হয়ে যাবে দন্তস্ব। তার মানে তালব্যস্য আর দন্ত ন বসলে সেটি কি হবে, দন্তস্ব হবে। তাহলে এখানে ন থেকে হলো, ন যোগ ও, এটি হচ্ছে অন্ত অয়ের নিয়ম, অন্ত অ। আর যেহেতু প্রয়ের সাথে প্রথমে অ রয়েছে, পয়ের সাথে অ রয়েছে, এর সাথে রফলা থাকলে নিয়ম হচ্ছে আদ্য অ এর নিয়ম, আদ্য অ অর্থাৎ শুরুতে অ থাকলে এটার নিয়ম হচ্ছে যে অ এর পর যদি রফলা থাকে, কার থাকে, রফলা থাকে, এগুলা থাকলে সেটা অ হয় ও। তাহলে এই যে প্র হচ্ছে প্র, আর ন হচ্ছে নো। আর দন্তস্ব কোথা থেকে আসলো, যেহেতু তালব্যস্য এর সাথে দন্ত ন বসেছে তাই দন্তস্ব আসলো। মধ্য ও অন্তে রফলা ব্যঞ্জনকে যুক্ত করে। আরেকটা নিয়ম দেখব, সেটি হচ্ছে 2, মধ্যে ও অন্তে, মধ্য ও অন্তে রফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে। তাহলে মধ্যে ও অন্তে রফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে কিরকম, বিশ্রাম, বিশ্রাম। দেখুন এখানে আমরা যদি বিশ্লেষণ করি, বিশ্রাম এটি কি হবে, তো এখানে তালব্যস্য হসন্ত যোগ র রয়েছে, যেহেতু তালব্যস্য এর সাথে র বসেছে তাই উচ্চারণ হবে দন্তস্ব দিয়ে। তাহলে তালব্যস্য এর রিপ্লেসমেন্ট কে হবে, দন্তস্ব। যেহেতু রফলা বসছে, তার রফলা থাকার কারণে সে দন্তস্ব হবে। এবার আসুন রফলা থাকার কারণে দ্বিত্ব করে, তাহলে দ্বিত্ব কাকে করবে, দন্তস্বকে দ্বিত্ব করবে। ফলে এটি হবে বিশ্রাম। তার মানে দন্তস্ব তালব্যস্য এর নিয়ম না জানলে আমরা কিন্তু এখানে গিয়ে বিপদে পড়বো। বিশ্রাম, যেহেতু থেমে যাচ্ছি তাই হসন্ত, বিশ্রাম। দীপ্র, দীপ্র, তাহলে এটি কি হবে, দীর্ঘই থাকলে কি হয়, রস্বই হয়, দীপ। এই যে প হসন্ত, দীপ। পরে আছে প্র, তার মানে এটি পয়ের সাথে র রয়েছে, রফলা রয়েছে, যেহেতু আবার পয়ের সাথে স্বরে অ রয়েছে তাই এটি অন্ত অ এর নিয়মে ও হচ্ছে, অর্থাৎ শেষে অ থাকলে ও হয়। তাহলে দীপ্র। তারপর সংযুক্ত ব্যঞ্জনে রফলা অবিকৃত ভাবে উচ্চারিত হয়। সংযুক্ত ব্যঞ্জনে অর্থাৎ সে যদি অন্য জায়গার সাথে বসে, সংযুক্ত ব্যঞ্জনে, সংযুক্ত ব্যঞ্জনে র ফলা অবিকৃত থাকে। তাহলে খেয়াল করুন যে রফলা, মফলা, বফলা, জফলা এরা যখন সংযুক্ত ব্যঞ্জনের সাথে বসে, অর্থাৎ ব্যঞ্জন আর ব্যঞ্জন বসে পড়ছে, ওখানে সে গিয়ে আলাদাভাবে বসছে বা ওখানে গিয়ে শব্দ গঠনের জন্য সে বসছে, তখন সে উচ্চারিত হবে না। ফলে যেগুলো ফলা আমরা পেলাম ব্যঞ্জনের সাথে সেগুলো কিন্তু মোটামুটি একই, বফলা মফলা তাদের নিয়মটা কাছাকাছি। তার মানে সংযুক্ত ব্যঞ্জন হচ্ছে যখন ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন বসে পড়বে। কিরকম, যেমন মন্ত্রী, মন্ত্রী। তাহলে দেখুন এখানে হচ্ছে ন যোগ ত হসন্ত যোগ র, কয়টা সংযুক্ত ব্যঞ্জন হচ্ছে ন আর ত, এর সাথে গিয়ে সে বসছে। তাহলে মন্ত্রী, মন্ত্রী, ফলে হচ্ছে মন্ত্রী। এই যে এরকম আমরা পাচ্ছি।
সংযুক্ত ব্যঞ্জনে সে গিয়ে উচ্চারণ হচ্ছে না। এরপর আমরা ল ফলা দেখব। ল ফলা দিয়েই কিন্তু আমাদের উচ্চারণ সম্পর্কিত সামগ্রিক আলোচনা শেষ হবে, সেটি হচ্ছে ল ফলা। তাহলে ল ফলার ক্ষেত্রে আমরা কি দেখব? আদ্য ল ফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে না, দুটো সঙ্গে একসঙ্গে উচ্চারিত হয়। আদ্য ল ফলা দ্বিত্ব করে না, দ্বিত্ব করে না, একসাথে উচ্চারিত হয়। কিরকম? প্লাবন। তাহলে এটি হচ্ছে ভাঙলে হবে প হসন্ত যুগ ল। তাহলে এটি হবে প হসন্ত যুগ ল যোগ স্বরে আ। তার মানে কি দাঁড়াচ্ছে? প্লা বো দন্ত ন হসন্ত, প্লাবন। কেন এখানে বন হলো? দেখুন বয়ের সাথে এখানে ব হসন্ত যুগ স্বরেও রয়েছে, এটা মাঝখানে রয়েছে। এই মাঝখানে অ অর্থাৎ মধ্য অ এর নিয়ম, মধ্য অ এর নিয়ম অনুযায়ী ব হয়ে যাচ্ছে বো, ফলে প্লাবন। এখানে থেমে যাচ্ছি তাই হসন্ত, প্লাবন। পাশাপাশি আমরা যদি বলি যে গ্লাস, গ্লাস, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? যে সে উচ্চারিত হচ্ছে, দ্বিত্ব করে না, একসাথে উচ্চারিত হয় গ্লাস। এখানে থেমে যাচ্ছি তাই হসন্ত দিতে হচ্ছে। পাশাপাশি ক্লাস, এটি ইম্পর্টেন্ট, আমরা এটা সাথে প্রতিদিন জড়িত, তাই এরকম। দেখুন শুরুতে ল ফলা রয়েছে, তাই এটি ক্লাস, ক্লাস। থেমে যাচ্ছি তাই হসন্ত দিতে হচ্ছে। তার মানে কি? শুরুতে ল ফলা থাকলে সে কিন্তু উচ্চারিত কি হবে? প্লাবন, গ্লাস, ক্লাস, এরকম ভাবে আমরা দেখছি। তারপর মধ্যে ল ফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে না, আবার ল ব্যঞ্জনটি একসঙ্গে উচ্চারিত হয়। তার মধ্যে থাকলেও দ্বিত্ব করে না, আবার একসঙ্গে উচ্চারিত হয়। তার মানে মধ্যে যদি থাকে, এটা 2 নাম্বার নিয়ম, মধ্যে শব্দের মধ্যে ল ফলা দ্বিত্ব করে না, একসঙ্গে উচ্চারিত হয়। তার মানে শুরুতেও একসঙ্গে উচ্চারিত হয়, মাঝখানে থাকলেও একসঙ্গে উচ্চারিত হয়। কিরকম? যে বিপ্লব, বিপ্লব, তাহলে কি হচ্ছে? বিপ হসন্ত, বিপ, তারপরে আবার হচ্ছে প্লব, বিপ্লব। কার সাথে বসছে? এখানে প এর সাথে বসছে, প যুগ ল। তাহলে এখানে ব্যঞ্জনকে মধ্যে যদি থাকে কি দাঁড়াচ্ছে? দ্বিত্ব করে। তার মানে প্রথমে থাকলে সে দ্বিত্ব করবে না, একসাথে উচ্চারিত হবে। আবার যদি মধ্যে থাকে দ্বিত্বও করে, আবার একসাথে উচ্চারিত হয়। মানে সে আরেকজনকেও প্রভাবিত করবে, আবার নিজের চেয়ারও সে ছাড়বে না। যেমন মফলা বফলা এরা কিন্তু নিজেকে ছেড়ে দিত, উচ্চারিত হতো না, কিন্তু এখানে আবার সে উচ্চারিত হচ্ছে, বিপ্লব, বিপ্লব, এরকম ভাবে আছে। এরপর আমরা আরেকটা নিয়ম দেখব, অন্ত ল ফলা দ্বিত্ব করে না, বর্ণ দুটো স্বতন্ত্রভাবে উচ্চারিত হয়। তাহলে অন্ত শব্দের অন্তে ল ফলা দ্বিত্ব করে না, দ্বিত্ব করে না, কিন্তু একসাথে শব্দের অন্তে ল ফলা দ্বিত্ব করে না, কিন্তু একসাথে উচ্চারিত হয়। তাহলে খেয়াল করুন যে অন্তে ল ফলা দ্বিত্ব করে না, কিন্তু একসাথে উচ্চারিত হয়। তাহলে এরকম শুক্ল, শুক্ল,
তাহলে এটি কি হবে? শুক্লো। শুক্লো। তাহলে প্রথমে কি ছিল? প্রথমে দেখুন কি ছিল? প্রথমে ছিল ক্লাস। ক্লাস ক্লাস প্লাবন, প্লাবন। খেয়াল করুন, এটা ছিল 1 নাম্বার নিয়ম, আর এখন যেটা পড়তেছি এটা হচ্ছে 3 নাম্বার নিয়ম। ফলে কি 1 আর 3 একই। শব্দের অন্তে ল ফলা দ্বিত্ব করে না, একসাথে বসে। যেমন শুক্ল, এখানে আছে ক হসন্ত যুগ ল, তার মানে এই ল ফলা এই শেষে বসছে। শেষে বসে কি করছে? সে দ্বিত্ব করছে না। কার সাথে বসছে? ক এর সাথে বসছে। ক কি দুইটা আছে? না, ক তো একটাই। তাহলে যেহেতু ল এর সাথে ল কে ভাঙলে হবে ল হসন্ত যুগ অ, এই অ শেষে রয়েছে তাই অ হয়ে গেছে ও। এটি হচ্ছে অন্ত অয়ের নিয়ম। অন্ত অয়ের নিয়ম, এই কারণে ও হয়েছে। কিন্তু এই যে ল যে কয়ের সাথে বসলো, কয়ের সাথে বসলে কিন্তু সে দ্বিত্ব করে নাই। কারণ কি? এটা শেষে। আবার শুরুতে থাকলেও সে দ্বিত্ব করবে না, কিন্তু নিজের অধিকারও ছাড়বে না, সে বসে পড়বে। কিন্তু মাঝখানে যদি থাকে, মধ্যে থাকলে, মধ্যে থাকলে যার সাথে বসবে ওকেও দ্বিত্ব করবে, মানে ওকে পারলে প্রভাবিত করবে করবে, আবার নিজেও ঠিক থাকবে। মাঝখানেটা একটু উদাহরণটা আরেকটা দিয়ে দিই, তাহলে একবারে কনফার্ম হয়ে যাবে। কিরকম? যেমন বিপ্লব। বিপ্লব, তাহলে মাঝখানে বসছে, এখানে প হসন্ত যুগ ল, এটি উচ্চারণ হচ্ছে বিপ। বিপ, বিপ্লব, বিপ, বিপ্লব। দেখুন, প্লব। ফলে এখানে যে ভাবে সে বসছে, এখানেও সেভাবে বসছে, কিন্তু মাঝখান থেকে একটা প কে সে দ্বিত্ব করে আলাদা করছে, মানে এখানে এনেছে। কারণ কি? সে মাঝখানে বসছে, তাই প কার সাথে বসছে? এই যে প এর সাথে বসছে। যেহেতু প এর সাথে বসছে, তাই এখানে প হচ্ছে 2 বার। দেখুন, প হসন্ত যুগ প হসন্ত, প যুগ প হসন্ত যুগ ল। ঠিক আছে? আচ্ছা, এই যে এটা প, আচ্ছা এই হসন্ত তো এটা এটা উচ্চারণে বিপ। তাহলে প কয়টা? দেখুন, প হচ্ছে 2টা, তার মানে দ্বিত্ব। আবার ল সে নিজেও আছে, কিন্তু এখানে কোনটা? এখানে সে ক এর সাথে বসছে, ক কিন্তু একটা, সুখ লো, তাহলে একটা। আবার এখানে ক্লাস, এখানে ক একটা, ক যোগ ল, তার মানে শুরুতে যদি বসে আর শেষে যদি বসে, তখন সে নিজেকে রেখে দিবে, অন্য কেউ চেঞ্জ করবে না, নিজেকেও রেখে দিবে। কিন্তু যদি মধ্যে বসে, তখন সে কি হবে? পরিবর্তন হবে। যদি এই ধরনের আমাদের তো নিয়ম মনে থাকবে না পরীক্ষায়, তখন আমরা কি করব? এই যে আমরা বেশি বেশি উচ্চারণ প্র্যাকটিস করব। বিপ্লব, বিপ্লব। ফলে উদাহরণ থেকেও আমরা শব্দ থেকেও নিয়মে যেতে পারবো। কিরকম শব্দ থেকে নিয়মে? যদি বিপ্লব, তার মানে কি? বিপ্লব সে দ্বিত্ব করছে। দ্বিত্ব করছে মানে যার সাথে সে বসবে ওই বর্ণটা 2 বার আসবে, সেটি হচ্ছে দ্বিত্ব। আবার দেখুন, ক্লাস, শুরুতে বসছে ক্লাস, কত 2 বার আসে নাই, তার মানে দ্বিত্ব না। আবার শেষে কি? শুক্ল, শুক্ল কয়ের সাথে বসছে, সে তো 2 বার না, তার মানে এখান থেকেও আপনি নিয়মে যেতে পারবেন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের উচ্চারণ সম্পর্কিত সামগ্রিক এবং যাবতীয় যতগুলো নিয়ম ছিল প্রায় সবগুলোই আলোচিত হয়েছে। এগুলো যদি আমরা বারবার দেখি, তো সেখানে কিন্তু আমাদের যে কোনো ধরনের শব্দগুলোর বিশ্লেষণ আসলে আমরা সেটা পারবো আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।